প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায় গণিতের প্রাত্যহিক জীবনের সেট, এই অধ্যায়ের 9 পৃষ্ঠার যে দলগত কাজটা রয়েছে এখান থেকে আমরা আজকে আলোচনা শুরু করছি। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো এইখানে যেটা বলা হয়েছে যে নিচের ছক 1.1-এর বাম পাশের কলামে কিছু সেটের বিবরণ দেওয়া আছে। তোমাদের কাজ হলো এক একটি সেট সসীম না অসীম তা নির্ধারণ করে ফাঁকা ঘরে টিক চিহ্ন দেওয়া এবং সেই সাথে কেন এটা সসীম বা অসীম হলো তার একটা যুক্তি লেখা। তো সসীম অসীম সেট আমরা আগের পাঠে আলোচনা করেছি যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায়, কষ্ট হলেও যদি আমরা সবগুলো গুণে জানতে পারি যে এতগুলো উপাদান আছে, সেটা হবে সসীম। আর যেটা গণনা করে শেষ করা যায় না, এটা হচ্ছে অসীম সেট। তো প্রথমেই দেখো 1 নম্বর যে সেটটা দেওয়া হয়েছে, 10-এর চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যা। তো জেনারেলি আমরা এই নতুন কারিকুলামের আগে যে বইগুলো ছিল এখানে আসলে ঋণাত্মকগুলো কম কাউন্ট করা হতো। হ্যাঁ, বিজোড় সংখ্যা বললে আমরা 1 3 5 7, জোড় হলে 2 4 6 8, কিন্তু এই বই আসলে ঋণাত্মক বিষয়গুলো যেহেতু আলোচনা করা হয়েছে, তো এখানে যদি বলতো যে বিজোড় স্বাভাবিক সংখ্যা, তাহলে কিন্তু ঋণাত্মক বা মাইনাস সংখ্যাগুলো আসতো না। কিন্তু যেহেতু বলা হয়েছে যে সকল বিজোড় সংখ্যা, তাহলে -1 -3 -5 এগুলোকেও কিন্তু বিজোড় সংখ্যা হিসেবে ধরা হয়। আর 10-এর চেয়ে ছোট হলে আমি দেখো -100 যদি বলি, সরি, যেহেতু বিজোড় -101, হ্যাঁ, এটা কিন্তু মাইনাস মান অবশ্যই হচ্ছে যে +10-এর চেয়ে ছোট হবে। তো এই ক্ষেত্রেই আমাদের দেখো এই সেটটা আমরা যদি গঠন করতে চাই, এখানে যদিও গঠন করতে বলেনি, তো আমি আসলে কত থেকে শুরু করব? হ্যাঁ, -103ও হতে পারে, -105 তার চেয়ে আরো ছোট, অর্থাৎ ছোট থেকে বড়র দিকে গেলে আসলে কোথায় থেকে শুরু করব তার কিন্তু শেষ নেই। হ্যাঁ, এই কারণে এখানে ডট ডট দিতে হয়। তো আমরা যদি এখানে -5 থেকেও শুরু করি, এর আগে কিন্তু -6 -7 -8 এগুলো ছিলই। তো আস্তে আস্তে আমরা বড়র দিকে যাব, -5, তারপরে -4, সরি বিজোড় যেহেতু -3, তারপরে -1, হ্যাঁ, তারপরে জিরোকে আসলে জোড় সংখ্যা ধরা হয়, সেক্ষেত্রে +1, হ্যাঁ, +3, তারপরে +5 7, এইভাবে কিন্তু এটা চলতেই থাকবে। এখানে যদি বিজোড় স্বাভাবিক সংখ্যা বলতো, তাহলে আমরা শুধুমাত্র 1 3 5 7 এরকম করে নিতাম। আর এখানে শর্ত দেওয়া হয়েছে 10-এর চেয়ে ছোট হতে হবে। সো এর পরের বিজোড়টা দেখো 9, হ্যাঁ, এরপরে কিন্তু আর আমরা নিতে পারবো না। হ্যাঁ, 11 আমরা নিতে পারবো না, যেহেতু 10-এর চেয়ে ছোট বলা আছে। তো 1 3 5 7 9, কিন্তু মাইনাসের কিন্তু যে বিজোড় সংখ্যাগুলো আছে এর কিন্তু কোনো শেষ নেই। এটা আমি -1 কোটি 1 -1 কোটি 3 বিজোড় এরকম আমি লিখতেই পারি, যার কারণে এটা আমরা অসীম সেটের মধ্যেই ফেলবো। হ্যাঁ, আর এখানে আমরা যুক্তি দেব এইভাবে, কেন অসীম সেট হলো, যে এই সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় না। যেটি অসীম সেট হবে তার উপাদানগুলো গণনা করা যায় না। তো এরপরে আসছে বাংলাদেশের নদী সমূহ। তো বাংলাদেশের নদী আমরা আসলে হয়তো সব নাম জানি না, ছোট বড় অনেক নদী আছে, কিন্তু সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে নদী বিষয়ক, সেখানে কিন্তু তাদের ঠিকই ডাটা রয়েছে, যার কারণে এটাকে আমরা সসীম সেটে ফেলবো। আর এইখানে বলবো যে যুক্তিটা কি দেব, এই সেটের উপাদান গণনা করা যায়, এটা হচ্ছে সসীম সেটের ব্যাখ্যা। ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ। তো আমরা জানি যে ভাওয়েল যেটা বলা হয় এ, ই, আই, ও, ইউ, তো 5টা ভাওয়েল আছে, এটা কিন্তু গণনা করে শেষ করা যায়, যার কারণে এটা আমরা সসীম সেটে বলবো। এবং ব্যাখ্যাটা এই ব্যাখ্যাটাই আমরা দেব, আমরা লিখলাম না, এই সেটের উপাদান গণনা করা যায়। এরপরে আছে দেখো 4 নম্বর 210-এর মৌলিক উৎপাদক সমূহ। তো মৌলিক উৎপাদকের বিশ্লেষণ আসলে এইভাবে করতে হয়, তোমরা নিশ্চয়ই ছোট ক্লাসে শিখেছো। হ্যাঁ, এইভাবে দাগ দিয়ে যে কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হয়, 2 3 5 7, হ্যাঁ, এই ধরনের। তো জোড় সংখ্যা হলে আমরা 2 দিয়ে ভাগ দেব, 2 দিয়ে ভাগ দিলে এটা হবে 105। তো এটা যেহেতু বিজোড়, এটা 2 দিয়ে যাবে না, 3 দিয়ে দিই, 3 3 9 10 1 3 5 15। এখন আমরা 5 বা 7 দিয়ে দেব, তাহলে দেখো আমরা এইভাবে লিখতে পারি, হ্যাঁ, 210-এর তাহলে মৌলিক উৎপাদক কিন্তু এই সংখ্যাগুলো 2 3 5 7।
তো এইখানে তোমরা বলতে পারো তাহলে -2 কোনো সংখ্যার কিন্তু আসলে ঋণাত্মক বা মাইনাস গুণনীয়কে হয়, কিন্তু মৌলিক সংখ্যার ক্ষেত্রে হয় না, কেননা মৌলিক সংখ্যার যে সংজ্ঞাটা অর্থাৎ কাকে বলে, হ্যাঁ এটা তোমরা দেখবে অনেক জায়গায় আছে মৌলিক সংখ্যার সংজ্ঞা। এখানে প্রথমে কিন্তু বলা হয় যে একের চেয়ে বড়, একের চেয়ে বড় যেসব সংখ্যার এক ও ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই। অর্থাৎ যে সংখ্যা শুধুমাত্র দুইটা গুণনীয়ক থাকে, একটা হচ্ছে এক আর ওই সংখ্যা নিজেই। গুণনীয়ক মানে হচ্ছে তাকে কি কি দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যায়, আর কোনো গুণনীয়ক নেই। তো এই যে একের চেয়ে বড় বলার কারণে আমরা মাইনাস গুলো কিন্তু মৌলিক সংখ্যা বা মৌলিক গুণনীয়কের ক্ষেত্রে কাউন্ট করব না। তাহলে এই 210 মৌলিক গুণনীয়ক বা উৎপাদক এই 2, 3, 5, 7। সো এটা আমরা সসীম সেটের মধ্যে ফেলবো এবং এই ব্যাখ্যাটা একই দেব যে এই সেটের উপাদানগুলো গণনা করা যায়। এরপর আসছে 5 নাম্বার। তো এবার আমরা 5 নাম্বারটা দেখব। হ্যাঁ, 5 নাম্বারে যেটা আছে যে বি একটা সেট এক্স যেন এক্স 30-এর গুণনীয়ক সমূহ। তো গুণনীয়ক কিন্তু মাইনাস হতে পারে। আমরা দেখলাম যে মৌলিক উৎপাদক বা মৌলিক সংখ্যা এটাকে মাইনাস করা যাবে না, যেহেতু একের চেয়ে বড় মৌলিক সংখ্যার সংজ্ঞায় বলা আছে। আর দেখো গুণনীয়ক বের করার সিস্টেম হচ্ছে এইভাবে যে 1 গুণন 30। আগেরটা যেটা আমরা এখানে দেখলাম এটা ছিল মৌলিক গুণনীয়ক, আর শুধু গুণনীয়ক হলে এইভাবে তোমরা বের করবে। হ্যাঁ, যেটা প্রথমে হচ্ছে যে সংখ্যাটার গুণনীয়ক চাবে সেই 1 গুণন সেই সংখ্যাটা আগে লিখতে হয়, কেননা 1 আর ওই সংখ্যা যে এটা কিন্তু গুণনীয়ক হবে। এরপরে এই সংখ্যাটাকে আমরা কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগফল বসাবো, আর যা দিয়ে ভাগ করলাম তা দিয়ে অপর পাশে গুণ করে গুণফল বসাবো। যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, তবে আমার পরামর্শ তোমরা সবসময় 2, 3, 5 এগুলো দিয়ে খুঁজবে, এর মধ্যেই হয়ে যায়। যদি জোড় সংখ্যা হয় তাহলে 2 দিয়ে, কেননা প্রত্যেকটা জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ যাবেই। আর যখনই বিজোড় হবে আমরা ফার্স্ট টার্গেট নেব 3 দিয়ে, আর 3 দিয়ে না হলে 5 দিয়ে। আবার কখনো এমনও হয় যে 3টে দিয়ে ভাগ যায়, তখন নিয়মটা হচ্ছে যে ছোট সংখ্যা দিয়ে আগে ভাগ দিলে জিনিসটা গোছানো থাকে। যেমন 30কে দেখো 2 দিয়েও যায়, 3 দিয়েও ভাগ যায়, 5 দিয়েও যায়, আমরা আগে 2 দিয়ে দেবো। সো 2 দিয়ে ভাগ দিলে 15, আর একে 2 দিয়ে গুণন। দেখো এই প্রত্যেকটা জোড়ার গুণফল ওই সংখ্যাটা আসতে হবে, তাহলে ঠিক আছে। এরপর যেহেতু বিজোড় আসছে একে আমরা 3 দিয়ে দেবো, 5 দিয়েও দেওয়া যাবে, 3 দিয়ে দিলে একটু গোছানো থাকবে। 3 দিয়ে ভাগ দিলাম, 3 দিয়ে গুণ করলাম। আর এই ভাগ করতে করতে যখন এক পাশে মৌলিক সংখ্যা এসে যায় তখন হচ্ছে এই পাশে আমরা ভাগ করব, এই পাশে গুণ করব। তো যেহেতু জোড় সংখ্যা আমরা 2 দিয়ে ভাগ দেবো, 2 দিয়ে ভাগ দিলাম আর এটাকে 2 দিয়ে গুণ করলাম। তো এবার দেখো এই পাশটা মৌলিক আসছে, আমরা যদি এখন এই পাশে ভাগ করতে যাই, যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ দিলে 5 হবে, যে রিপিট হয়ে যায়, তখনই বুঝতে হবে যে এর গুণনীয়ক সব বের হয়ে গেছে। তো এইটা আমরা যদি এখন দেখো 30-এর কিন্তু এগুলো সবগুলো গুণনীয়ক, এবং এগুলোকে আমরা যদি ঋণাত্মক হিসেবেও কাউন্ট করি যে আমরা মাইনাস গুণনীয়ক গুলো নেব, তাহলে এখানে -30 হবে সবচেয়ে ছোট। হ্যাঁ, যেহেতু আমরা ছোট থেকে বড়ই লিখি সেটে সাধারণত। তারপরে -15, এরপর -10, তারপর হচ্ছে -6, এরপর হচ্ছে -5, তারপর হচ্ছে -3, এরপর -2, আস্তে আস্তে বড়র দিকে যাচ্ছি, তারপরে -1। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা হলো। আর 0 দিয়ে আসলে কাউকে ভাগ করা যায় না, এই জন্য 0 গুণনীয়ক হিসেবে আসবে না। এখন এগুলোই আমরা যদি প্লাস দিয়ে লিখি 1, 2, 3, 5, 6, তারপর 10, 15, 30। তো এই যে এদিকে 8টা আর এদিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই সবগুলো কিন্তু 30-এর গুণনীয়ক। তো এই 8, 8, 16 এটা আমরা কিন্তু গণনা করে শেষ করতে পেরেছি। হ্যাঁ, যার কারণে আমরা 30-এর গুণনীয়কগুলো সেটকে সসীম বলবো, আর ব্যাখ্যা ওটাই হবে যে এই সেটের উপাদান গণনা করা যায়। তো এরপরে 6 নম্বরে যেটা আছে এটা মিডিল টার্ম করে নিতে হবে। দেখো যে শর্তটা ছিল x² প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। তো মিডিল টার্মের উৎপাদকের বিশ্লেষণ তোমরা নিশ্চয়ই করেছো, সপ্তম শ্রেণীতেও ছিল। এই দুই পাশের দুই সংখ্যা এখানে গুণন আকারে লিখতে হয়, 1 গুণন 2। তারপরে এই দুটো যোগ বা বিয়োগ করে মিডিল রাশিটা মেলাতে হয়। দেখো 2 আর 1 3 হয়ে গেছে, না হলে এই সংখ্যাটার গুণনীয়ক বের করতে হতো এই যে এই প্রসেসে। তো যে হয়ে গেছে, তাহলে এখানে মিডিল টার্মের ক্ষেত্রে এই প্রথম পদ আর লাস্ট পদ ঠিক রাখতে হয়, অর্থাৎ x²
আর এই দুটোর সাথে এই চলকটা লাগিয়ে নিতে হবে। আমরা যে কোনো একটা আগে লিখতে পারবো 2x, আর 1x যেহেতু 1 আসলে সাংখ্য সহগ লেখা হয় না, শুধু x, আর এই পদটাও ঠিক থাকবে। এরপর দুটো দুটো করে কমন নিতে হবে। এই দুটোর মধ্যে দেখো x কমন যায়, এটা হচ্ছে ভিত্তি, এটা পাওয়ার। দুটা বা একাধিক রাশির মধ্যে ভিত্তিটা মিলে গেলে ছোটটা হয় কমন। তো x কমন নিলাম, আর কমন নিলে ভাগ করে বসাতে হয়। x স্কয়ারকে x দিয়ে ভাগ দিলে x থাকবে, আর এই 2x কে x দিয়ে ভাগ দিলে 2 থাকবে। আর মিডল টার্মের এটা একটা নিয়ম, যখন কোনো কিছু কমন যায় না তখন 1 নিতে হয়, আর 1 নিলে আসলে এটা ভাগ করে যে আমরা বসাবো কোনো ইফেক্ট পড়ে না, ওইভাবেই হয়। এরপর এখানে দুটো পদ আছে, এটা একটা, দুটোর মধ্যে x প্লাস 2টা দেখো কমন যায়, সেক্ষেত্রে এই x প্লাস 1টা এখানে ইনটু আকারে অর্থাৎ গুণন আকারে চলে আসবে, সমান 0। তো এটা অনেক চ্যাপ্টারে আমাদের কাজে লাগে। দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে একবার এইটা সমান 0 দিতে হয়, অর্থাৎ x প্লাস 2 সমান 0। এইখান থেকে একটা x এর মান নিয়ে আসতে হবে -2। তারপরে এইখানে এটা সমান 0 দিতে হবে, x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে x এর মান হচ্ছে -1। তো এই সেটটা আমরা যদি এখন গঠন করি, এটা ডি নামে ছিল, হ্যাঁ ডি সেট। তাহলে ডি সেট আমরা ছোট থেকে বড় লিখলে এটা যদি আগে লিখি -2 -1, তো এটাও কিন্তু সসীম সেট, যেহেতু এখানে আমরা গুনতে পারছি উপাদানগুলো। এরপর 7 নম্বর 2 3 5 7 11, দেখো মৌলিক সংখ্যা দেওয়া হয়েছে আর এখানে ডট ডট দেওয়া হলো, তাহলে এটা অসীম সেটে যাবে, কারণ মৌলিক সংখ্যার কোনো শেষ নেই, কোটি পার হয়ে যাবে এরকম, হ্যাঁ কোনো হিসাব নেই। তো এই সেটের উপাদান গণনা করা যায় না। এরপর এখানে মজার দুটো সেট আছে, দেখো 8 আর 9। হ্যাঁ, এখানে ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, যেটা 1 2 3 4 5 6 এগুলো। তো এখানে শর্তটা দিয়েছে যে সেটা 0-র চেয়ে বড় হবে, 1-এর চেয়ে ছোট হবে। তো 0-র চেয়ে বড়, 1-এর চেয়ে ছোট মান আছে, যেমন 0.3 0.4 এগুলো, হ্যাঁ যেটা 1-এর চেয়ে ছোট আবার 0-র চেয়ে বড়। কিন্তু এই ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার মধ্যে ফ্র্যাকশন বা দশমিক আসবে না, যার কারণে এটা কিন্তু আমরা উপাদান বেরি করতে পারবো না, এটা ফাঁকা সেটে চলে যাবে, একটু পরে আমরা দেখবো বিষয়টা। আর 9 নম্বরে যেটা কিউ দেওয়া আছে, কিউ মানে হচ্ছে মূলদ সংখ্যা, যেটা বলা হয় মূলদ, খুবই একটা ইম্পর্টেন্ট টার্ম মূলদ সংখ্যা। তো যে কোনো ধরনের ভগ্নাংশ, প্রকৃত অপ্রকৃত মিশ্র যে কোনো একটা পূর্ণ সংখ্যা, এরা সবাই মূলদ। তো আমরা পূর্ণ সংখ্যা দিয়েই যদি ধরি যে কিউ একটা মূলদ সংখ্যা, তো মূলদ সংখ্যার যদি আমরা স্কয়ার করি, এটা কোনোদিন মাইনাস আসা সম্ভব না। দেখো আমরা এই +6 নিয়ে তার যদি স্কয়ার করি, তাহলে এটা হচ্ছে +36। আবার যদি -6 দিয়ে স্কয়ার করো, মাইনাসের উপরে স্কয়ার করলে এটা প্লাস হয়ে যায় জোর পাওয়ার থাকলে, তো এটা +36। তো ওরা বলেছিল যে একটা মূলদ সংখ্যা যার স্কয়ার করে -1 আসছে, তো এটাও কিন্তু সম্ভব না। তো এই যে নিচে বলেছে যে সব 1.1 পূরণের সময় 8 এবং 9 নং সেট দুটি নির্ণয় করতে পেরেছো কিনা, সেট দুটিতে কয়টি উপাদান রয়েছে নিচের ফাঁকা ঘরে লেখো। তো আমরা লিখলাম যে না, 8 এবং 9 নং সেট দুটির উপাদান নির্ণয় করতে পারিনি, কারণ এই দুটি সেটের কোনো উপাদান নেই, অর্থাৎ এরা ফাঁকা সেট। এরপরেই দেখো ফাঁকা সেট, যেটা ইংলিশে এমটি সেট বলা হয়, যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে, এটাকে ওরি চিহ্ন বলে, একটা 0 দিয়ে এরকম একটা কেটে দিতে হয়, বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরটা ফাঁকা রাখতে হয়। কিন্তু এই লেখাটা কিন্তু ভুল, যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওই ওরি চিহ্নটা, এটা হবে না। ফাঁকা সেট এই দুই ভাবে যে কোনো একভাবে লেখা যায়। এরপর আমরা 10 পৃষ্ঠায় চলে যাই। 10 পৃষ্ঠায় ওই সেট দুটোরই দেখো ব্যাখ্যা দেওয়া হয়েছে। এটা যেটা 8 নম্বর সেটটা ছিল, যে স্বাভাবিক সংখ্যা এবং 0-র চেয়ে বড়, 1-এর চেয়ে ছোট, তো এটা কিন্তু সম্ভব নয়। আবার বি সেটে বলা হয়েছে যে একটা মূলদ সংখ্যা যার স্কয়ার করলে -1 এর সমান হবে, এটাও সম্ভব না। তো ভেবে দেখো তো এটা সম্ভব কিনা, তোমার উত্তর নিচের ফাঁকা ঘরে লেখো। তাহলে না, এ এবং বি সেটের শর্ত মতে, এই যে শর্তগুলো ছিল, শর্ত মতে এটি সম্ভব নয়। এরপর দেখো একটি বালিকা বিদ্যালয়ে বালকের সংখ্যার সেট, এটা একটা ফাঁকা সেট, কেননা বালিকা বিদ্যালয়ে আসলে বালক থাকে না। আবার যদি বালক বিদ্যালয়ে বালিকা আছে বলা হয়, এটাও ফাঁকা সেট হবে। মৌলিক বর্গ সংখ্যার সেট একটি ফাঁকা সেট। দেখো মৌলিক বর্গ সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যা মানে হচ্ছে কোনো সংখ্যার স্কয়ার করে আমরা যে গুণফলগুলো পাই, যেমন 1 স্কয়ারে 1, 2 স্কয়ারে 4, 3 স্কয়ারে 9, 4 স্কয়ারে 16, 5 স্কয়ারে 25, এই সংখ্যাগুলো হচ্ছে বর্গ সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যা। তো এগুলো কখনোই কোনো মৌলিক সংখ্যা কিন্তু আসবে না। হ্যাঁ দেখো, যেমন 17 একটা মৌলিক সংখ্যা, সেক্ষেত্রে এমন কোনো সংখ্যা নেই যার স্কয়ার করলে 17 হবে। তো এখানে সেই বিষয়টাই ফুটে উঠেছে যে মৌলিক সংখ্যার বর্গ সংখ্যার সেট। তাহলে এই যে একটা মৌলিক সংখ্যা, তো নর্মালি মৌলিক সংখ্যা, কিন্তু মৌলিক বর্গ সংখ্যাই বলা যাবে না একে, কেননা বর্গ সংখ্যা মানে কোন একটা সংখ্যার স্কয়ার করে এটা আসতে হবে। কোনো মৌলিক সংখ্যাই এটা সম্ভব না যে কোন একটা সংখ্যার স্কয়ার করে সেই মৌলিক সংখ্যাটা আসছে, এই কারণে এটা ফাঁকা সেট। এরপরে আছে এ সেট, এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা, সেটা সেই মানটার কিউব করলে
8-এর চেয়ে বড় হবে আর 25-এর চেয়ে ছোট অথবা সমান হবে। দেখো পূর্ণ সংখ্যা মানে 0 হয়, তারপরে মাইনাস মান হয়, প্লাস মান হয়, এগুলো সবই পূর্ণ সংখ্যা। তো আমরা যদি 0ই ধরি তাহলে 0-র উপর দেখো কিউব যদি করো এটা 0 হয়ে যায়। তো এখানে শর্ত ছিল 8-এর চেয়ে বড় হতে হবে, তো 0 কিন্তু 8-এর চেয়ে ছোট। তারপরে আমরা কোনো প্লাস মান দিয়ে যদি ধরি, আমি 3 ধরবো এক্স এর মান, তাহলে 3 কিউব করলে দেখো 27 হয়ে যাবে। হ্যাঁ, 8-এর চেয়ে এখানে বলা ছিল যে এক্স এর মানটা 8-এর চেয়ে বড় হতে হবে, তো 8-এর চেয়ে ছোট হয়ে গেছে। তো এরপর আমরা 2 যদি ধরি, হ্যাঁ, তাহলে 2 কিউব করলে হচ্ছে 8, এটা কিন্তু 8-এর সমান বলেনি, 8-এর চেয়ে বড় হতে হবে। তো এরকম যে কোনো তোমরা মান পূর্ণ সংখ্যা দিয়ে দেখবে যে এটা আসলে সম্ভব নয়, যার কারণে এটা ফাঁকা সেট। তো এবার তুমি এবং তোমার একজন সহপাঠী মিলে 5টা এরকম ফাঁকা সেট তৈরি করতে বলা হলো। তো আমরা এটা তোমাদের করে দিচ্ছি। যেমন 1 নম্বর, এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 6 এরকম যে সংখ্যাগুলো, সেইটা আমরা বলেছি যে এক্স এর মানটা 4-এর চেয়ে বড় হবে, 5-এর চেয়ে ছোট হবে। তো এরকম সংখ্যা সম্ভব, কিন্তু সেটা ফ্র্যাকশন, দশমিক হবে, যেমন 4.1 4.2 এরকম। হ্যাঁ, যার কারণে এটা উপাদান বের করা যাবে না, এটা ফাঁকা সেট। বি সেট, এক্স যেন এক্স জোড় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক বলার অর্থ হচ্ছে যে মাইনাস গুলো নেওয়া যাবে না। তো এমন জোড় সংখ্যা নাই যেটা 6-এর চেয়ে বড় আবার 8-এর চেয়ে ছোট, এটাও ফাঁকা সেট। সি সেট, এক্স যেন এক্স ক্রমিক স্বাভাবিক সংখ্যা, যেটা একদম সিরিয়ালি সংখ্যাগুলো। আর এইদিকে শর্ত দেওয়া হলো যেটা, এই দুটো কিন্তু একই, এখানে ক্রমিক লেখাও যাবে, না লিখলেও হবে। এক্স এর মানটা 7-এর চেয়ে বড়, 8-এর চেয়ে ছোট, এই ধরনের কিন্তু ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা পাবো না, পাবো হচ্ছে ফ্র্যাকশন, দশমিক, 7.1 7.2 এগুলো। ডি সেট, এক্স যেন এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এখানে মাইনাস গুলো আসবে না, শুধু বিজোড় সংখ্যাগুলো। 7-এর চেয়ে বড় সেই বিজোড়টা, আবার 9-এর চেয়ে ছোট, এটাও কিন্তু সম্ভব নয়। লাস্ট যেটা 5 নাম্বার, ই সেট, এক্স যেন এক্স মৌলিক সংখ্যা। হ্যাঁ, সেটা বলা হলো যে 2-এর চেয়ে বড় আর 3-এর চেয়ে ছোট। তাহলে 2-এর চেয়ে বড় 3-এর চেয়ে ছোট কিন্তু কোনো মৌলিক সংখ্যা নেই। সো এটাও ফাঁকা সেটে চলে যাবে। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।